দিল্লির বিস্ফোরণে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নাশকতা ডাক্তার মডিউলের জাল ছড়াতে নিজের ছাত্রছাত্রীদের কট্টরপন্থার পাঠ দিত আত্মঘাতী জঙ্গি ডাক্তার নবী। স্লিপার সেল অ্যাক্টিভ করে নাশকতার জন্য টাকা জোগাড় করত ডাক্তার শাহিন সঈদ। আর এই নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। তাদের নজর মণিপুর থেকে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনায়। দশই নভেম্বর গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ, প্রাণহানি। রাজধানীতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার উমর নবী। তদন্তকারীদের দাবি, নিজের ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করতেও ডাক্তার নবী হোয়াইট কলার জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে টার্গেট করত ডাক্তারদের। জঙ্গিদের এই ডাক্তার মডিউল কত দূর ছড়িয়ে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন মণিপুরের ইম্ফলের এক তরুণী ছিল ডাক্তার নবীর ছাত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে। তারা জানতে পেরেছেন প্রথমে তরুণীর আসল নাম বদলে মরিয়াম নামটি দেয় উমর, তারপর মগজ ধোলায়। শুধু উমর নবী নয়, দিল্লি বিস্ফোরণ উঠে এসেছে মহিলা ডাক্তার শাহিন সঈদের নাম। এই শাহিন সঈদ হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের চিকিৎসক। তদন্তকারীদের দাবি, জৈশে মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে ডাক্তার শাহিনের। তার দায়িত্ব ছিল পাক জঙ্গি সংগঠন জৈশের হয়ে ভারতে মহিলা সদস্য নিয়োগ করা। কয়েক বছর ধরে ভারত জুড়েই কাজ করছে শাহিন। তদন্তকারীদের সন্দেহ, শাহিনের হাত ধরে এ রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে। তাই জেলে গিয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। যাদের আগে পাকড়াও করা হয়েছে তাদের সঙ্গে এই ডাক্তার সেলের কি কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাদের নজরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি কর্ণাটকের ইদ্রিস, প্রেসিডেন্সি জেলে বন্দি নদিয়ার সাবির আহমেদ। এছাড়া এই রাজ্যেই বন্দি উত্তর 24 পরগনার তানিয়া পারভিন। তানিয়ার বাড়ি বাদুড়িয়ায়। জৈশে যোগে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয়। ডাক্তার শাহিনের সঙ্গে এদের কোনো যোগ আছে কিনা তা জানতে জেরা করছেন গোয়েন্দারা। নদিয়ার পলাশীপাড়ার সাবির মাদক কারবারে জড়িয়ে জেলে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, সাবিরের মাদক কারবারের টাকা জঙ্গিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কর্ণাটকের ইদ্রিস। হুগলির ধনেকালীর প্রজ্ঞা দেবনাথ, নাম বদলে হয়েছিল আয়েশা জান্নাত মোহনা। জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে বছর 5 আগে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। এই প্রজ্ঞারও কি কোনো যোগ রয়েছে? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। আর দিল্লিতে বিস্ফোরণের কয়েকদিন আগেই ফরিদাবাদের একটি মোবাইলের দোকানে সিসি ফুটেজ প্রকাশ্যে। আর সেই সিসিটিভি ফুটেজে উমর নবীকে দেখা গিয়েছে। উমরের সঙ্গে একটি ব্যাগ এবং 2টি মোবাইল আছে। ভিডিওয়ে তা স্পষ্ট। 10ই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিল উমর নবী। বিস্ফোরণে নিহত 13, ছিন্নভিন্ন হয়েছিল উমরও। ডিএনএ পরীক্ষায় উমরের পরিচয় নিশ্চিত। আর মোবাইলের দোকানে সিসি ক্যামেরা ফুটেজে উমরের সঙ্গে 2টি মোবাইল দেখা গেলেও বিস্ফোরণ স্থল থেকে কোনো ফোনের যন্ত্রাংশ পাওয়া যায়নি। ধৃত আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী দিল্লি থেকে এনআইএর জালে আমির রশিদ আলী। দিল্লি বিস্ফোরণে সরাসরি যোগ আমির রশিদের। বিস্ফোরণে ব্যবহৃত i20 গাড়ি আমির রশিদের নামেই। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির সূত্র ধরেই এনআইএ জালে রশিদ। কাশ্মীরের পাম্পোরের বাসিন্দা রশিদ আলী। খর্দায় বিস্ফোরণ। খর্দার বন্দিপুরে বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল। ঘরেই প্রচুর পরিমাণে বারুদ মজুদ ছিল এমনটাই দাবি। গ্রেপ্তার বাড়ির মালিক অভিজিৎ সিং। আপনার ঘরে কি ছিল? চকলেট রাখা ছিল। আপনি কি বারুদ রাখা ছিল? তো ওই উড়নতুবড়ির মশলা রাখা। আপনি বানাতেন? উড়নতুবড়ি কালী পুজো বানাই। আমরা খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে। ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানা।
তারপর দেখছি ঘর পুরো ধোয়া। বারুদ এভাবে রাখা যায় মজুত করে ঘরে? দেখেছিলাম কালী পুজোতে আমি সেটের কাজ করি। আর আমরা ঘুমাচ্ছি, হঠাৎ করে মানে ধোয়াতে ধোয়ার বাস্ট করে উঠেছে। সেটাও আমরা জানি না, টিভিটা দেখি বাস্ট হয়ে পড়ে গেছে। হ্যাঁ বারুদ ছিল, হ্যাঁ উড়ন তুবড়ি বানায়। এবার মশলাটা রাখা ছিল, ছেলেকে চিৎকার করে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি। কি আওয়াজ একটা হলো, বাইরে বেরিয়ে এসেছি, তারপর ভাবছি কি পিছনের দেওয়ালটা পড়ে গেছে নাকি, তারপর দেখি না এই ঘর থেকে ধুঁয়ো বেরোচ্ছে, আর ওরা চিৎকার করে বেরিয়ে এসছে ঘর থেকে। প্রচন্ড ধোঁয়া, বাইরেও ধুঁয়ো ছিল, শব্দ ধূপ করে অনেক জোরে আওয়াজ হচ্ছে। বোম ফেটেছে জাতীয় খবর আমরা পাই, তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে। বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে, তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা, আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে, সেটা ফরেন্সিকে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন করে জানা যাবে। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রহস্য। বিশেষভাবে সক্ষম মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। খুনের অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব পরিবার। মাছ ধরে ভাত জুটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বছর 25-এর বাবলু দাসের। বাংলাদেশের জেলে বিশেষভাবে সক্ষম বাবলু দাসের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর। এখানকার বাসিন্দা বাবলু দাস কথা বলতে পারেন না, কানে শোনেন না, মাছ ধরে সংসার চালান। গত জুলাই মাসে কাকদ্বীপ থেকে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারে ওঠেন। অভিযোগ 14 জুলাই আন্তর্জাতিক জল সীমান্ত পার করে দুটি ট্রলার, একটি এফবি মঙ্গলচণ্ডী আর একটি এফবি ঝড়। 34 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড, তাদের তুলে দেয় সেখানকার পুলিশের হাতে। তারপর থেকে 34 জনই জেলে। অভিযোগ সেখানে বাবলুর উপর অত্যাচার চালানো হয়, তার জেরে মৃত্যু বলেই পরিবারের দাবি। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাইলে আমরা বাংলাদেশ থেকে সারা পাবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। মৃত মৎস্যজীবীর পরিবারের দাবি, শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, বাবলু দাসের মৃত্যুর খবর জানায়। দাবি করা হয় হার্ট অ্যাটাকে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ পরিবার। অল্প বয়সী ছেলে, হাইকমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়, মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। শনিবার রাতে ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান, কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। গত অক্টোবরে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তাঁরা শেষমেশ দেশে ফেরেন। এবার বাংলাদেশে আটক মৎস্যজীবীর মৃত্যু। পরিবারের দাবি, পুলিশের মারেই মারা গিয়েছেন যুবক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।